হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঘড়িতে বেজে রাত ৯টা এবং আপনাদেরকে আমরা কথা দিয়েছিলাম যে আজকে রাত ৯টাতে আমরা হাজির হয়ে যাব স্পেসিফিক একটা টপিকস নিয়ে যেটা আপনার স্বাস্থ্যের জন্য যত্নের এবং উপকারী এবং সেটির ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকবেন একজন বিশেষজ্ঞ। তো সেক্ষেত্রে আজকে আমাদের সাথে স্টুডিওতে স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর সাদিয়া আফরিন, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা শিশুরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস এবং জেনারেল মেডিসিন। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ টকে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা যেখান থেকে জয়েন করেছেন, দেশ বা দেশের বাইরে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আপনারা কিন্তু সো গুডের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের এই পুরো সেশনটা জুড়ে লাইভে আপনারা ডাক্তারের পরামর্শ নিতে পারেন, সরাসরি প্রশ্ন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের যদি কোনো ধরনের এক্সপেরিয়েন্স শেয়ার করারও কোনো অপশন আপনাদের থাকে বা আপনারা যদি আগ্রহী হন, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। আমরা আজকে খুবই সেনসিটিভ একটা ইস্যুস নিয়ে আসলে আজকে কথা বলবো। মানুষের জীবনে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বেসিক্যালি গর্ভধারণ এবং তারপরে শিশুর পৃথিবীতে আসা এবং তারপরে তার বেড়ে ওঠার যত্ন, এই জিনিসটা একটা অনেক বড় একটা নার্সিং এর বিষয় এবং এটা একটা দীর্ঘদিনের পরিকল্পনার বিষয়, অনেক প্রত্যাশিত এবং আকাঙ্ক্ষার একটি ব্যাপার। আমাদের দেশে মূলত যে জিনিসটি হয়েছে যে মানুষের মধ্যে কনসেপচুয়াল বেসিক যে কনসেপ্ট, সেখানে হয়তো একটু কনসেপ্টের ঘাটতি থাকে। মানুষ লোকে মুখে শুনে অনেক জিনিস নিজে অ্যাপ্লাই করতে চায়, কিন্তু এই প্রসূতি বিদ্যাটা হচ্ছে একটা অবশ্যই আপনার দীর্ঘদিনের চর্চা এবং জানার বিষয় আছে, পরিকল্পনার বিষয় আছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের বিশেষজ্ঞ ডক্টর আমাদের সাথে কথা বলবেন। আপু, আমি শুরুতেই আপনাকে যে প্রশ্নটা করতে চাই যে গর্ভবতী মা এবং নবজাতকের জন্য আসলে পরিকল্পিত গর্ভধারণ বলতে আমরা যেটা বুঝি, সেটার গুরুত্ব কতটুকু এবং এটি আসলে কোন বয়সে হওয়া উচিত, প্ল্যানিংটা কিভাবে আসতে পারে, একটু যদি বিস্তারিত আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে একজন গর্ভবতী মা এবং নবজাতক উভয়ের ক্ষেত্রে অবশ্যই একটা পরিকল্পিত গর্ভধারণের একটা অপরিসীম গুরুত্ব রয়েছে। কারণ একটা প্ল্যান বা পরিকল্পিত গর্ভধারণ যদি না হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মা এবং নবজাতক উভয়েই গর্ভবর্তী সময়ে এবং গর্ভ পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের ফলো আপে থাকা উচিত। যখন থেকে একজন মা মানে ডিসাইড করবে যে সে গর্ভধারণ করতে যাচ্ছে, তখন থেকেই তার একটা ডাক্তারের পরামর্শ মতো এবং ফলো আপে রেগুলার থাকা উচিত। কারণ বাচ্চার অপুষ্টিজনিত সমস্যা বা বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি প্রতিরোধের ক্ষেত্রে আমরা কিছু মেডিসিন সাজেস্ট করে থাকি ওই সময়টাতে, যেগুলা অবশ্যই একজন মাকে নিতে হবে এবং এটা ধারণ করার যখন থেকে পরিকল্পনা করবে, গর্ভধারণের প্রায় 3 মাস 2 থেকে 3 মাস আগে থেকে এই মেডিসিনগুলো নিতে হয়। সো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো গর্ভধারণের আগে থেকে মেডিসিনগুলো নিবে এবং রেগুলার গর্ভধারণের পরবর্তী সময় পর্যন্ত একজন বিশেষজ্ঞ ডাক্তারের ফলো আপে থাকতে হবে। এক্ষেত্রে যেটি আপনি বলছিলেন যে একটি নির্দিষ্ট সময়, এই আদর্শ সময়টা কোনটা? সাধারণত যেটা গর্ভধারণটা তো মানুষ করেন একটা বৈবাহিক সম্পর্কের পরেই। তো সেক্ষেত্রে একটা আদর্শ গর্ভধারণের সময় একটা বিবাহের সম্পর্কের আসলে কতদিন পর বা কতদিন পর থেকে প্ল্যানিংটাতে আসতে ভালো হয়? এটা আসলে এজ অনুযায়ী ডিপেন্ড করে। এখন এক একজনের বিয়ে এক এক এজে হয়। দেখা যাচ্ছে যদি বেশি এজে হয়, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি নিতে পারে ততটাই ভালো। তারপরে আমরা বলে থাকি 1 বছরের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। আর যদি কম এজে হয় 2 থেকে 2.5 বছরের মধ্যে ট্রাই করতে পারে। সেক্ষেত্রে কম এজ এবং বেশি এজের যে প্যারামিটারটা আপনি বলছেন, এক্ষেত্রে আসলে আদর্শ বিবাহ তো অবশ্যই একজন 18 বছরের প্রাপ্তবয়স্ক হতে হবে বাংলাদেশের আইন অনুযায়ী। কিন্তু আমাদের দেশের কনসেপ্টে কিন্তু আমরা দেখা যায় যে আমাদের মা অথবা আমাদের তাদের বয়সী যারা ছিলেন, তারা কিন্তু দেখা গেছে যে 15 বছরে বিয়ে হয়ে গেছে, 16 বছরে বিয়ে হয়ে গেছে। যে জিনিসটা এখনো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও প্র্যাকটিসটা আছে। সেক্ষেত্রে আসলে বিবাহের আদর্শ বয়স কোনটা এবং কোন, যেটা আপনি বলছেন যে কম বয়স, ওইটার বয়সের সীমারেখাটা যদি একটু আপনি বলতেন সাধারণ দর্শকের কম জন্য। বয়স বলতে অবশ্যই তো 18-18+ হতে হবে। 20 থেকে 22-এর মধ্যে বা 25-এর মধ্যে ম্যাক্সিমাম বিয়ে হয়ে গেলে এবং 30-এর আগেই বাচ্চা ফ্যামিলি কমপ্লিট করতে পারলে এটা সবচেয়ে ভালো হয়।
একটা মেয়ের জন্য। সেটা একটি নিরাপদ গর্ভধারণের জন্য সহায়ক হয়। এক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে তাদেরকে অবশ্যই পরামর্শ থাকতে হবে। সেক্ষেত্রে একজন যখন কনসিভ করে ফেলেন, তো এই কনসিভ করার পরে এবং কতবার এবং প্রথম আসলে কখন থেকে চিকিৎসকের কাছে তার যাওয়া শুরু করা উচিত? আসলে যখন সে গর্ভধারণের প্ল্যান করবে যে আমি বাচ্চা নিতে চাচ্ছি, বেবি নিতে চাচ্ছি, তখন থেকেই চিকিৎসকের পরামর্শ মতো তাকে কিছু মেডিসিন আমরা দিয়ে থাকি। দেখা যাচ্ছে যেটা গর্ভধারণের 2-3 মাস আগে থেকেই খাওয়া শুরু করতে হয়, যাতে বাচ্চার কিছু জন্মগত ত্রুটি এবং অপুষ্টিজনিত সমস্যা যাতে বাচ্চাটা না ভোগে। এটা গর্ভধারণের 2 থেকে 3 মাস আগে থেকেই মাকে খেতে হয়। সো সেক্ষেত্রে যখন থেকে বেবি নেওয়ার প্ল্যানিং করবে বা বাচ্চা কনসিভ করার 2 থেকে 3 মাস আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিতে পারলে অবশ্যই সেটা বেটার হয়। না হলে অন্তত 1 মাস আগে থেকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ফলো আপে যেতে হবে রেগুলার। এবং আমাদের দেশের একটা কমন প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে যে সাধারণত মানুষ বলে যে কনসিভ করে ফেলেছি আমি বুঝতে পারিনি। তো এই এই যে কনসিভ করে ফেলেছি বুঝতে পারিনি, তারপরে সে একটা ঝুঁকির মধ্যে থাকে। দেখা যায় যে ৩ মাস পর্যন্ত বা একটা নির্দিষ্ট সময় সেখানে নির্ধারিত থাকে যে যে পর্যন্ত তার মধ্যে একটা রিস্ক জোন থেকে যায়। এই জিনিসটা যদি একটু পরিষ্কার করে ব্যাখ্যা করতেন যে ঝুঁকিটা কোন মাস পর্যন্ত আসলে খুব বেশি থাকে গর্ভধারণের পর? গর্ভধারণের পরে প্রথম 3 মাস বেশি ঝুঁকিটা থাকে আসলে। এই প্রথম 3 মাসে দেখা যাচ্ছে বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো এগুলো তৈরি হয় আস্তে আস্তে, এবং এই প্রথম 3 মাসে অ্যাবর্শনের চান্সটাও বেশি থাকে। সো এই ক্ষেত্রে প্রথম 3 মাস বিশেষ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়ে থাকে, এবং লাস্ট 3 মাসেও কিছু ঝুঁকিপূর্ণ সমস্যা থাকে, যার কারণে লাস্ট 3 মাসেও আমরা বিশেষ কিছু সতর্কতা অবলম্বনের কথা বলে থাকি। তো ফার্স্ট 3 মাসটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ৩ মাসটা বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে একজন যেটা দেখা যায় যে গর্ভধারণ যখন তিনি করেন, মানে কনসিভ যখন করেন, সেই কনসিভ করার পরে ১ম টেস্টটা কত দিনের মধ্যে করা উচিত? যে লক্ষণগুলো যখন স্পষ্ট হচ্ছে, তখন কত দিনের মধ্যে আসলে ১ম টেস্টটা করা উচিত? এটা আসলে দেখা যাচ্ছে 1 মাস পিরিয়ড মিস হয়ে গেলে অনেক সময় আমরা যেটা স্টিপ দিয়ে টেস্ট করি, ইউরিন টেস্ট, যেটা ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট বলা হয়, এটা 1 মাসের মধ্যে স্টিপে চলে আসে, না হলেও 45 দিনে মোটামুটি বোঝা যায় যে 2টা কাঠি যখন পজিটিভ 2টা দাগ আমরা দেখতে পাই, তখন আমরা নিশ্চিত হই যে বিটা এসি টেস্ট যেটা এটা পজিটিভ। তারপরে দেখা যাচ্ছে তারও কিছুদিন পর বা তারও 1 মাস পরে আলট্রাসোনোগ্রাম করে পুরো বাচ্চার হার্টবিট আসছে কিনা, মানে এই 6 উইকস এর মধ্যে হার্টবিট চলে আসে মোটামুটি। 6 উইক বা 7 উইকস এর যে আলট্রাসোনোগ্রাম করলেই হয়। এর আগে আগে পর্যন্ত ইউরিন টেস্টে বোঝা যায়। মোটামুটি পিরিয়ড মিস করার মানে 45 দিনের মধ্যেই ইউরিন স্টিপে চলে আসে বিটা এসি টেস্ট, যেটা পজিটিভ চলে আসে। আচ্ছা। সেক্ষেত্রে যখন কনসিভটা করে ফেলে বেসিক্যালি, কনসিভ করার পরে আইডল ফুড গুলো আসলে কি হতে পারে? কারণ দেখা যায় যে অনেকের এটি নিয়ে কোন ধরনের কোন আইডিয়াও যেমন থাকে না, সচেতনতাও থাকে না। কিন্তু দেখা যাচ্ছে যে সেই ফুডের কারণে, এবং আমাদের তো আসলে এখন প্রচুর পরিমাণে খাদ্যের ক্ষেত্রে দেখা যায় ফরমালিন ইউজ করা হচ্ছে, বাহিরের খাদ্য খাচ্ছেন। যেটি হয়তো কোনোভাবে বাচ্চা মানে গর্ভধারণের পরে সেটাতে ইফেক্ট ফেলতে পারে। সেক্ষেত্রে আসলে আদর্শ ফুড গুলো কোনগুলো হতে পারে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই একজন মা যেহেতু গর্ভধারণ করতেছে, তার মধ্যে একটা বাচ্চা বড় হচ্ছে, তার খাবারটা আগের চেয়ে বেশি অবশ্যই ডাবল খেতে হবে। এবং এ সময় পুষ্টিকর খাবার, যেমন মার খাবারের তালিকায় প্রতিদিন একটা ডিম, দুধ, কলা, শাকসবজি, মাছ এগুলো থাকতে হবে। যদিও প্রথম 3 মাসের দিকে ভমিটিং টেন্ডেন্সি যেটা এটা বেশি থাকে, মানে ম্যাক্সিমাম মায়েদের ক্ষেত্রে, তো বমির ভাবটা থাকে, এই সময় দেখা যাচ্ছে খেতে পারে না এবং প্রচুর অ্যাসিডিটি হয় এবং প্রস্রাব জ্বালা পোড়া হয়। তো এক্ষেত্রে অনেক প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এবং যদি সবকিছু এভাবে খেতেও না পারে, লিকুইড জাতীয় খাবার, ডাবের পানি এগুলো বেশি বেশি খাবে, এবং কিছুক্ষণ পর পর মার পেটটা খালি রাখা যায় না, যেটাই পারে কিছুক্ষণ পর পর খেয়ে ফেলবে। এবং পর 3 মাসের পরবর্তীতে দেখা যাচ্ছে ক্ষুধার রুচিটা তখন বাড়ে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তখন রেগুলার খাবার যেটা সেটা সবকিছুই খেতে পারবে একজন মা। তেল, চর্বি, মশলা জাতীয় খাবার এগুলো একটু অ্যাভয়েড করতে পারে, কারণ এই সময়টাতে অ্যাসিডিক টেন্ডেন্সিটা বেশি হয়, এজন্য অ্যান্টি আলসারেন্ট আমরা দিয়ে থাকি। এই তো।
অ্যাসিডিটিটা এখানে এক্ষেত্রে একটা মানে খুব সেনসিটিভ একটা ইস্যু। সো ওই জিনিসটার ব্যাপারে আসলে সতর্কতা থাকা উচিত প্রথম অবস্থার দিক থেকে, যেটা বলছেন। একটা জিনিস যদি আমরা একটু আসলে ওপেন আলোচনা করি, যেটা আমাদের দেখা যায় যে আমাদের দেশে যারা কনসিভ করেন এবং বাইরের উন্নত দেশগুলোতে যারা কনসিভ করেন, আমাদের দেশে সাধারণত এখনকার যেটা প্যাটার্ন বা টেন্ডেন্সি দেখা হয় যে কনসিভ করার 1 থেকে 2 মাসের মধ্যে তিনি কমপ্লিটলি বেড রেস্টে চলে যাচ্ছেন এবং দিনে দিনে সেই অবস্থানটা আরো খারাপ হয়। তাকে নড়াচড়াতে বা তার চলাফেরাতে অনেক কিছু রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা যদি তুলনামূলক বাহিরের কান্ট্রি গুলোতে দেখি, সেখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করানো হচ্ছে, তাকে নরমাল মুভমেন্ট করার জন্য সবকিছু যে প্র্যাকটিস গুলো করানো। আসলে এইখানে আমাদের দেশের মানুষদের সচেতনতার অভাব কোন জায়গাটাতে, এবং এটা কোন জায়গাটাতে আসলে আমাদেরকে যদি স্পেসিফিক করে আমি বলি যে এই কাজগুলো করা উচিত, এই শারীরিক পরিশ্রম গুলো করা উচিত, এই ব্যায়াম গুলো করা উচিত, এটা কি আসলে ডাক্তারদের পক্ষ থেকে সাজেশন করা হচ্ছে না, নাকি মানুষের মধ্যে আসলে কনসেপ্ট গুলো চেঞ্জ হয়ে গেছে? বিষয়টা আসলে ঠিক কোন জায়গাতে আটকে যাচ্ছে? অবশ্যই ব্যায়ামের গুরুত্ব আছে। এই সময় কিছু এক্সারসাইজ আমরা বলে থাকি, যেটা একজন গর্ভবতী মাকে নরমাল ডেলিভারির ক্ষেত্রে অনেক সহায়ক ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিদিন 10-15 মিনিট হাঁটাচলা করা, বাম কাতে ঘুমানো, এগুলো অন্যতম। এছাড়াও কোমর পিছনের দিকে ভাঁজ করে এবং দেখা যাচ্ছে লাস্ট টাইমিস্টারের দিকে বড় বলে বসে কিছু ব্যায়াম দেখানো হয়, যেগুলা একজন মাকে নরমাল ডেলিভারির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। সরকারি হসপিটালগুলোতে অবশ্যই আমরা এই প্রচারণাগুলো করে থাকি এবং ওখানে এগুলো ট্রায়াল দেওয়া হয় এবং অনেক নরমাল ডেলিভারি হচ্ছে এখন, আমাদের দেশেও হয়। কিছু মানুষের হয়তো ভুল ধারণা থাকতে পারে যে নরমাল ডেলিভারি অনেক ভয়ের একটা ব্যাপার, কি হবে, এখনকার মেয়েরা ওইভাবে স্ট্রেস নিতে চায় না। আসলে এই ধারণাটা ভুল। একটা সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশন না থাকলে কখনোই সিজারিয়ান সেকশন করা উচিত না। এবং নরমাল ডেলিভারির ক্ষেত্রে এই ব্যায়ামগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু বেড রেস্টের কথা যেটা বলতেছেন, ওইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। দেখা যাচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন বলে একটা টার্ম আছে আমাদের, যেখানে দেখা যাচ্ছে প্রেগন্যান্সিতে প্রথম 3 মাসের দিকে হালকা একটু ব্লিডিং হয় বা একটু রক্ত যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা পুরোপুরি বেড রেস্টের কথা বলে থাকি প্রথম 3 মাসে। পরবর্তী সময়গুলোতেও প্রয়োজনে লাগতে পারে, কিন্তু নর্মাল সবার ক্ষেত্রে বেড রেস্টে থাকার কথা বলা হয় নাই। স্বাভাবিক কাজকর্ম করবে, ঠিক আছে, হয়তো কিছু ভারী কাজ করবো বা স্ট্রেসফুল কাজ এগুলা করবে না, যেটা তার করতে ইচ্ছা করছে না বা মেন্টাল স্ট্রেস হয়ে যাচ্ছে, এসব কাজ অ্যাভয়েড করবে। বাট নর্মাল কাজকর্ম এবং জব, চাকরিজীবী যারা, অবশ্যই তারা সবকিছু মেনটেন করে করতে পারবে। নর্মাল প্রেগনেন্সিতে এগুলোতে কোনো সমস্যা নাই। থ্রেটেন্ড অ্যাবর্শন বা অন্য কোনো সমস্যার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বেড রেস্টের কথা বলে থাকি, আদারওয়াইজ না। জিনিসটা আসলে আমার মনে হয় যে দেশের মানুষের আরেকটু সচেতনতা বাড়ানো উচিত, এবং আহ, একটা গর্ভধারণ করা অবশ্যই একটা বিশাল প্রক্রিয়া, এবং একটা নিরাপদ গর্ভপাতটাও কিন্তু সেটারই একটা অংশ। তো তার মাঝখানে যদি আসলে অনেকে ঝুঁকি নিতে চান না, যেটা আপনি বলছিলেন যে এখনকার সময়ে, কিন্তু সেক্ষেত্রে একটু সাহসী হওয়া উচিত, বা ন্যাচারাল প্রক্রিয়াতে যদি তারা এগিয়ে যায়, তাহলে প্রথম শিশুর পরে পরবর্তী যদি সে আরো কনসিভ করতে চায়, তখন কিন্তু সেই জিনিসটা আমার মনে হয় যে একটু ইজি হয়ে যায়। এবং সেই ব্যাপারটাতে মানে আমাদের প্যাটার্নটা আমরা যেটা দেখেছি যে আমাদের মা খালাদের কিন্তু সিজারিয়ান সেকশন গুলো, সি সেকশন গুলো এত কিছু ছিল না, কিন্তু এখনকার এটা একটা কমন টেন্ডেন্সির দিকে চলে যাচ্ছে, যেটাতে পরবর্তী গর্ভধারণের ক্ষেত্রেও হয়তো এক ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে সি সেকশনের কারণে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ সাপেক্ষে অবশ্যই শারীরিক পরিশ্রম থেকে শুরু করে শারীরিক যে এক্সারসাইজ, সেই জিনিসগুলো অবশ্যই করা উচিত। আরেকটা জিনিস যেটা আমরা বলি যে প্রথম 3 মাসের কথা আমরা বললাম, যে প্রথম 3 মাসটা ঝুঁকিপূর্ণ থাকে। শেষের যে 3 মাসটা আছে, 7 থেকে 10 মাস পর্যন্ত, সেই 7 থেকে 3 মাসের মধ্যে জটিলতাগুলো আসলে কোন জিনিসগুলো আসতে পারে, এবং সেটি নিরসনে কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত? লাস্টের 3 মাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ওই সময়টাতে দেখা যাচ্ছে বেশি ভারী কাজ, অতিরিক্ত মানসিক চাপ, এগুলোর কারণে দেখা যাচ্ছে প্রিটার্ম লেবারে চলে যায় পেশেন্ট, যেটাকে আমরা বলে থাকি মানে গর্ভধারণের আগেই লেবারে চলে যায় বা বাচ্চাটা প্রিম্যাচিওর ডেলিভারি হয়ে যায়। তো সেক্ষেত্রে এই লাস্ট 3 মাসের সতর্কতা অবলম্বন করতে হয়, বিশেষ একটু সাবধানে কাজকর্ম করতে হয়, বাম কাতে ঘুমাইতে হয় এবং রেগুলার হাঁটি এক্সারসাইজ এগুলার মাধ্যমে এবং রেগুলার ফলো আপে থাকতে হয়।
3 মাসটাও অবশ্যই গুরুত্বপূর্ণ, লাস্ট 3 এই ক্ষেত্রে মাসটাও। যে জিনিসটা খুব কমন একটা জিনিস দেখা যায় যে হিমোগ্লোবিনের শর্টেজ গর্ভবতী নারীর ক্ষেত্রে। হিমোগ্লোবিনের শর্টেজ আদর্শ কত মাত্রার হিমোগ্লোবিন থাকা উচিত, এবং এই শর্টেজ যদি থেকে যায় সেটি আসলে মানে একটা নিরাপদ গর্ভধারণের ক্ষেত্রে কি ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে, বা সন্তানের উপরে আসলে সেটার ইফেক্টটা কি হতে পারে? শর্ট শর্ট স্ট্যাচার যেটা বুঝিনি। হিমোগ্লোবিনের হ্যাঁ, শর্টেজ, হিমোগ্লোবিনের শর্টেজ থেকে। আচ্ছা আচ্ছা, হিমোগ্লোবিন। হ্যাঁ, হিমোগ্লোবিনের শর্টেজ থাকতে পারে, অবশ্যই অ্যান্টিনেটাল চেকআপ গুলো করে নিতে হবে। 7 মাসের মধ্যে আমাদের যে 7টা অ্যান্টিনেটাল চেকআপ আমরা যেটা বলি, গর্ভবতী মহিলাদের বাচ্চা গর্ভে আসার পরপরই 7টা টেস্ট করতে হয়, এর মধ্যে হিমোগ্লোবিন একটা আছে। তো এই টেস্টটা যদি কম আমরা দেখতে পাই, সেক্ষেত্রে আয়রন ইনজেকশন সাপ্লিমেন্টাল হিসেবে আমরা দিয়ে থাকি অনেক সময়। এবং মুখে আয়রন আয়রন ক্যালসিয়াম এটা তো চলেই, ফার্স্ট 3 মাসে ফলিসন চলে, এবং সেকেন্ড টাইমসটা থেকে একদম গর্ভধারণের পর পর্যন্ত আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে আমরা দিয়ে থাকি। আর যদি হিমোগ্লোবিনটা বেশি কমে যায়, সেক্ষেত্রে আয়রন ইনজেক্টেবল হিমোগ্লোবিনের হিসেবেও আমরা শর্টেজ দিয়ে কি থাকি। হিমোগ্লোবিনের সরি, শর্টেজ থেকে কি বাচ্চার স্বাস্থ্যগত কোনো ধরনের ঝুঁকি থাকতে পারে? হিমোগ্লোবিনের শর্টেজ যদি থাকে প্রসূতি মায়ের, সেক্ষেত্রে নবজাতকের কোনো ধরনের ইফেক্ট পড়ে কিনা? না, নবজাতকের সেক্ষেত্রে ইফেক্ট তেমন পড়ে না, তবে মায়ের ইফেক্ট করতে পারে, কারণ গর্ভধারণের সময় অতিরিক্ত রক্তপাতে দেখা যাচ্ছে পেশেন্ট অ্যাডিমিক হয়ে যেতে পারে, এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে, পেশেন্টের মারাও যেতে পারে। সেক্ষেত্রে পেশেন্টের মৃত্যু ঝুঁকিটাও অনেক বেশি থেকে থাকে। এই হিমোগ্লোবিনের টেস্ট এবং এটার সাথে যে আপনি বলছিলেন 7টা টেস্ট, এই 7টা টেস্টটা যদি আপনি একটু আমাদেরকে বলতেন, আমার যে যাদের দর্শকরা আছে আচ্ছা, তারা টেস্ট গুলোর ব্যাপারে তাহলে একটু সচেতন হতে পারতো এবং জানতেও পারতো। এই 7টা টেস্টের মধ্যে রয়েছে সিবিসি, আরবিএস, সিবিসি যেটা পুরো, আরবিএস, এইচবিএস এজি, ইউরিন আরই, তারপর হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, ভিডিআরএল, আর আল্ট্রাসোনোগ্রাম অফ প্রেগন্যান্সি প্রোফাইল। এই এটা টেস্টগুলো ডাক্তার কত মাস একজন, থেকে শুরু হ্যাঁ, করা উচিত, এবং এটা এই 10 আসলে মাসের অ্যাকচুয়ালি মধ্যে আসলে কোন গর্ভধারণের গ্যাপে গ্যাপে পরপরই যে কোনো 7 মাসের মধ্যে করে ফেললেই না। 7 মাসের মধ্যে করে ফেললে এই জিনিসটা। আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই। এটা তো আমরা শারীরিক সমস্যা জনিত যেই সমস্যাগুলো আসতে পারে সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। এক্ষেত্রে যদি আমি বলবো যে গর্ভবতী নারীর ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে মানসিক স্বাস্থ্যটা একেবারেই উপেক্ষিত। সেক্ষেত্রে গর্ভবতী নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন, বা তার জন্য আসলে কি করা উচিত? হ্যাঁ, অবশ্যই মানসিক স্বাস্থ্যটা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ দেখা যাচ্ছে একজন মেয়ে যখন গর্ভবতী হয়, তখন তার শরীরে বিভিন্ন ধরনের হরমোনের ইমব্যালেন্সের কারণে, হরমোনাল কারণে তার বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা যায় শরীরে। তখন তার মেজাজ খিটখিটে হয়ে যায়, মুড সুইং করে অনেক সময়। সেক্ষেত্রে অবশ্যই তার নিজের আপনজন যারা কাছের মানুষ, তাদের সবার উচিত তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া এবং তাকে সময় দেওয়া, এবং সে কি চাচ্ছে তার হাজবেন্ডেরও গুরুত্বপূর্ণ ভূমিকা এক্ষেত্রে রাখতে পারে, যে সে কি চাচ্ছে কি চাচ্ছে না। এক্ষেত্রে অবশ্যই তার হাজবেন্ড এবং কাছের মানুষগুলা তাকে সবসময় সময় দিবে এবং বোঝার চেষ্টা করবে, কারণ মানসিকভাবে ফিট সেক্ষেত্রে অনেক সময় থাকাটা যেটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাতে। যে যে জিনিসটা দেখা যায় এবং যে এনভিডির ক্ষেত্রেও এটা সহায়ক গর্ভবতী ভূমিকা নারী, পালন করতে পারে, নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি যেটা আমরা বলি। জি 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 জি, এবং এক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে ডিপ্রেশন, লোনলিনেস, এই ব্যাপারগুলো চলে আসে একজন গর্ভবতী মায়ের মধ্যে। তো সেক্ষেত্রে কি একজন বিশেষজ্ঞর সাথে কাউন্সিলিংটা আমাদের এই দেশে আসলে কতটা প্রচলিত, এবং সরকারি বা বেসরকারি পর্যায়ে আসলে কাউন্সিলিং কতটা করানো হচ্ছে বা করানো উচিত এই জায়গাটাতে? হ্যাঁ, অবশ্যই সরকারি হসপিটাল গুলোতে আমি কাজ করেছি, ওখানে দেখেছি এ ব্যাপারে তাদেরকে এনকারেজ করা হয় এবং নর্মাল ডেলিভারির ব্যাপারে, এবং তাদেরকে মানসিকভাবে টেনশন ফ্রি থাকতে এখানে অবশ্যই বিশেষ ভূমিকা পালন করে। এবং তারা যখনই কোনো বিশেষজ্ঞ ডাক্তার বা ডাক্তারের পরামর্শ নিবে, তাদের কাছে রেগুলার ফলো আপে যাবে, তখন তাদের মাথায় বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে, এবং তাদের যে ভয় নর্মাল ডেলিভারির বা এমনিতে একটা বাচ্চা প্রসব করার যে ভয়, এটা অনেকাংশেই কমে যায় ডাক্তারের রেগুলার ফলো আপে থাকলে।
সেক্ষেত্রে আসলে একজন রোগী বা রোগীর স্বজন মানে গর্ভবতী মা বা গর্ভবতী মায়ের স্বজনদের সচেতনতাটাই অনেক বেশি জরুরি। যে তারা কোন ট্রিটমেন্টের মধ্য দিয়ে যাবেন এবং কতটা রিল্যাক্স আসলে তাকে রাখতে পারেন। এটা তো আমরা আসলে গর্ভধারণ প্ল্যানিং বললাম, গর্ভকালীন যে ঝুঁকিগুলো আছে সেটা আমরা কিভাবে আসলে নিয়ন্ত্রণ করতে পারি বা কমাতে পারি সেটা বললাম। এখন যদি আমরা আসলে গর্ভের পরে মানে একটা ১০ মাসের পরে একটা মায়ের যে যত্নটা হওয়া উচিত, কারণ মায়ের সাথে আসলে সন্তানের সবকিছু নির্ভর করে। সেক্ষেত্রে আ নতুন প্রসূতি মায়ের যত্নগুলো আসলে কি হওয়া উচিত? অবশ্যই মাকে নিজের জন্য সময় বের করতে হবে এই সময়টাতে। এই সময়টাতে একটা মা যখন নতুন মা হয়, সেক্ষেত্রে তার কাছে সবকিছুই নতুন, স্বাভাবিক। তার লাইফস্টাইল তখন অনেকাংশেই চেঞ্জ হয়ে যায়। বাচ্চাকে নিয়ে তখন ব্যস্ততা অনেকাংশে বেড়ে যায়। তবে এই ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় বের করে তার নিজের খেয়াল নিতে হবে। তার রেগুলার গোসল, খাওয়া-দাওয়া, এই কাজগুলো যাতে নিয়মিত হয় এবং পুষ্টিকর খাবার সে পাচ্ছে কিনা, এ ব্যাপারে তার কাছের লোকজনদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ যখন একটা মা ব্রেস্ট ফিড করায় তখন তার শরীরে অনেকটাই ক্যালোরি লস হয়। এই ক্যালোরির যেটা লস হয়, এই বাড়তি ক্যালোরিটার ঘাটতি যাতে পূরণ হয় সেক্ষেত্রে তাকে রেগুলার দুধ, ডিম, শাকসবজি এবং প্রচুর পরিমাণে পানি খাওয়ার কথা বলা হয়ে থাকে। এবং বলা হয়ে থাকে ব্রেস্ট ফিডিং এর আগে একজন মা একবার ১ গ্লাস পানি খাবে এবং পরে ১ গ্লাস পানি খাবে। তো অবশ্যই মায়ের সেক্ষেত্রে যত্নটা এই অত্যন্ত নিয়মগুলো গুরুত্বপূর্ণ এই সময়। এই নিয়মগুলো মেনে চলা উচিত এবং সাধারণত আমরা যেটা দেখেছি যে প্রসূতি সেবা কেন্দ্রে চার্ট আকারে এই জিনিসগুলো দেওয়া হয়। কিন্তু তার পাশাপাশি আসলে সেটা পরিপূর্ণভাবে তারা পালন করছে কিনা এটিও একটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মায়ের বুকের দুধ শিশুর জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং অনেক জায়গাতেই কিন্তু সরি। আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নেটওয়ার্কের মনে হয় প্রবলেম ছিল, কথাটা শোনা যায়নি। আবার বলেন। ওকে, ওকে। প্রশ্নটা যেটা বলছি যে মায়ের বুকের দুধের আসলে বিকল্প নেই, যেটা আমরা শুনি। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আ মায়ের বুকের দুধের বিকল্প হিসাবে এখন বাজার থেকে কিনে আনা নান, ল্যাকটোজেন এগুলো দিয়ে চাহিদাগুলো পূরণ করা হচ্ছে। এটি আসলে শিশুর ভবিষ্যৎ গ্রোথ এর জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ? অবশ্যই মায়ের বুকের দুধের কোনো বিকল্প নাই। কারণ একটা মায়ের বুকের দুধে যে পরিমাণ নিউট্রিয়েন্ট ইয়েগুলো আছে বাহিরের ওই ফর্মুলা দুধে কিন্তু এটা নাই। একজন গর্ভবতী মায়ের অবশ্যই ১ম ৬ মাস মায়ের বুকের দুধ ব্যতীত অন্য ১ ফোঁটা পানিরও দরকার হয় না একটা বাচ্চার। যদি সে ঠিকমতো ব্রেস্ট ফিডটা পায়, দুধটা পায়। যদি মায়ের বুকের দুধ যদি না পায় কোনো বাচ্চা, যে খেতে পাচ্ছে না বা দুধ আসতেছে না, সেক্ষেত্রে হয়তো বা ফর্মুলা আমরা দিয়ে থাকি। আদারওয়াইজ না। মায়ের বুকের দুধের বিকল্প অন্য কিছুই হতে পারে না। আদারওয়াইজ ১ম ৬ মাস শুধুমাত্র মায়ের বুকের দুধই একজন শিশুর জন্য যথেষ্ট। ১ ফোঁটা পানিরও প্রয়োজন হয় না এই ৬ মাসে। আ উম এখন আমরা যেই সিজনটা আসতেছে সামনে, এখন তো নভেম্বর, সামনে পুরোটাই শীতের সিজন আসছে। সেক্ষেত্রে এই সময়ের জন্য যারা আসলে মানে প্রেগন্যান্ট আছেন, যারা হয়তো আম নতুন বেবি সামনে জন্ম দিতে যাচ্ছেন, সম্ভাব্য বাচ্চাদের রোগগুলো কি হতে পারে এবং কোন বিষয়গুলোতে আসলে সচেতন থাকা উচিত? একটা বাচ্চা জন্মের পরপরই যে রোগগুলা সাধারণত হয় সেটা হচ্ছে আমরা বলে থাকি নিওনেটাল সেপসিস, পেরিনেটাল অ্যাসফিক্সিয়া। জন্মের পরপরই এই সমস্যাগুলো বেশি দেখা যায়। আর শীতকাল থাকলে সেক্ষেত্রে নিউমোনিয়া বা বাচ্চার হচ্ছে কমন কোল্ড, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এগুলো হয়ে থাকে। আর এগুলো প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই পেরিনেটাল অ্যাসফিক্সিয়া যেটা, যে একজন গর্ভবতী মাকে যে নরমাল ডেলিভারি হতেই হবে এরকম না, অবশ্যই নরমাল ডেলিভারির জন্য ট্রাই করবে। যদি নরমাল ডেলিভারির সিজারিয়ান সেকশনের কোনো ইন্ডিকেশন থেকে থাকে তার, যে নরমাল ডেলিভারি করা যাচ্ছে না, সিজারিয়ান সেকশন লাগবে, ইন্ডিকেশন ছাড়া অবশ্যই সিজারিয়ান সেকশন করবে না। কিন্তু যদি ইন্ডিকেশন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই তার ট্রায়াল দেওয়া ঠিক হবে না। সেক্ষেত্রে পেরিনেটাল অ্যাসফিক্সিয়ার ঝুঁকিটা বেড়ে যেতে পারে। এবং ডেলিভারির সময় নিওনেটাল সেপসিস যেটা প্রপার হাইজিন মেনটেন করে একটা মার নরমাল ডেলিভারি করাতে হবে।
সেক্ষেত্রে বাচ্চার নাভি কাটা বিভিন্ন ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এই নিউনেটাল সেপসিস থেকে যাতে না হয়, প্রিভেন্ট করার জন্য। আর কমন কোল্ড, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এগুলো সচরাচর একটা বাচ্চা জন্মের পরপরই হয়ে থাকে। সেক্ষেত্রে বাচ্চাকে ব্রেস্টফিড করানোর পরপরই সাথে সাথে ঘাড়ের উপরে নিয়ে ঢেকুর উঠাই দিতে হবে। যদি নাও উঠায় বাচ্চা, কিছুক্ষণ ব্রেস্টফিড যতবার করাবে ততবার করানোর পরপরই বাচ্চাকে মায়ের ঘাড়ের উপরে নিয়ে 10-15 মিনিট এভাবে রেখে দিতে হবে, তারপর আবার স্বাভাবিক অবস্থায় রাখতে পারবে। আর হচ্ছে কোমন কুল, সেক্ষেত্রে অবশ্যই, কারণ মায়ের পেটের মধ্যে বাচ্চাটা যে তাপমাত্রায় থাকে বাহিরে তার চেয়ে বেশি শীত থাকে, তো বাচ্চাটাকে ওইভাবে প্রপার যাতে হচ্ছে গরম রাখা যায় সে ব্যাপারে রুমের টেম্পারেচার এবং সবকিছু ক্লোজ যেটা ওই ব্যাপারে খেয়াল রাখতে হবে, তার শীত যাতে কোনোভাবে না লাগে। আবার বেশি গরমও লাগে, অনেক কিছু কাপড় দিয়ে ঢেকে রাখবে, বেশি গরম এটাও খেয়াল রাখতে হবে যে বেশি গরমে আবার ঘেমেও ঠান্ডা লেগে যায় অনেক সময়। জিনিসটা আসলে খুবই সেন্সিটিভ, যেহেতু যেরকম আমরা অন্যান্য মানে পশু প্রাণীও কিন্তু আমরা দেখি যে সেক্ষেত্রে তাপমাত্রা যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করা না হয়, নবজাতক প্রাণীও কিন্তু সেখানে হয়তো বাঁচতে পারে না। তো মানুষের জন্য তো সেটা আসলে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ বা আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত। আমি একটু টিকার ব্যাপারে বলতে চাচ্ছিলাম যে একটা শিশু জন্মের পর থেকে কোন টিকাগুলো ম্যান্ডেটরি, কোন বয়সে দিতে হবে এবং কতদিন পর্যন্ত দিতে হবে, এই টিকাগুলো হ্যাঁ, অবশ্যই জন্মের পরপরই ইপিআই শিডিউল অনুযায়ী 10টি টিকার কথা আমরা বলে থাকি। বিসিজি যেটা, সেটা হচ্ছে টিউবারকুলোসিসের জন্য দেওয়া হয়, এটা জন্মের পরপরই দিতে বলা হয়। তো জন্মের পরপরই না হলেও মানে পরপরই হয়তো দেওয়া যায় না অনেক সময়, তো সেই ক্ষেত্রে 40-45 দিনে দিয়ে দিতে হয়, 40 দিন পরপরই এটা দিয়ে দেয়। তারপরে পেন্টাভ্যালেন্ট যেটা, তারপরে যথাক্রমে পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং হচ্ছে ওপিভি যেগুলা, এটা যথাক্রমে 6, 10, 14 এবং 18 সপ্তাহের মধ্যে আমরা দিয়ে দেই। আর একটা মিজেল রুবেলা কনজুগেটেড ভ্যাকসিন আছে, এটা 9 মাস কমপ্লিট হলে তারপর দিতে হয়। এবং মিজেলস যেটা শুধুমাত্র মিজেলস, এটা 15 মাস কমপ্লিট হলে আমরা দিয়ে দিই। সেক্ষেত্রে ইপিআই শিডিউলের টিকার লিস্টটা দেওয়া আছে, ওই অনুযায়ী ডাক্তারের পরামর্শ স্বাস্থ্য কেন্দ্রে গেলে বাচ্চাদের টিকার কার্ডটা করে দেয় এবং ওই অনুযায়ী টিকাটা দিয়ে দিতে পারে বাচ্চা। এবং ঠিক অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতামাতার উদাসীনতার কারণে বা সময়মতো টিকাগুলো না দেওয়ার কারণে পরবর্তীতে শিশুর যে জটিলতাগুলো তৈরি হয়, সেটা থেকে মানে আসলে নিয়ন্ত্রণ করার জন্য বা বাঁচার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ মোতাবেক নিয়ম করে টিকাগুলো তো শেষে যে কথাটা বলতে চাচ্ছি, এখনকার কিছু কিছু জায়গায় দেখা যায় যে সুস্থ শিশু প্রত্যেকেরই কাম্য থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অসুস্থ, একটু বিকলাঙ্গ বা অস্বাভাবিক শিশু জন্ম নেয়। তো সেক্ষেত্রে আসলে লক্ষণ কোন বয়স থেকে প্রকাশ পেতে থাকে এবং কোন বয়সে এটা ডাক্তারের সাথে কনসালটেন্সিতে যাওয়া উচিত যদি কোনো শিশুর মধ্যে আমরা সুস্থতা বা স্বাভাবিকতা না দেখি, লক্ষণগুলো আসলে কোন বয়স থেকে থাকে? ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ওভাবে বোঝা যায় 1 বছর পর থেকে। এর আগে হয়তো ওইভাবে অনেকে বুঝতে পারে না, বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো এর আগেও লক্ষণ বোঝা যেতে পারে যে বাচ্চা ঠিক মতো শুনতে পারছে কিনা, রেসপন্স করছে কিনা ঠিক মতো, দাঁত কত বয়সে উঠলো, ও হাঁটতে পারে কিনা। এই ব্যাপারগুলো মোটামুটি 1 বছরের পরপরই পুরাপুরি ভাবে বোঝা যায়, এবং 1 বছরের মধ্যে যদি রেসপন্স গুলো না থাকে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওকে, আমরা আলোচনার অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। সেক্ষেত্রে আমরা আসলে পুরো জিনিসটা নিয়েই আজকে আলোচনা করার আমরা চেষ্টা করেছি যে কোথা থেকে গর্ভধারণের প্ল্যানিং থেকে নিয়ে শুরু করে তারপরে গর্ভকালীন সময়ে যে পরিচর্যা নিয়মগুলো মেনে চলা, দেন একটা নিরাপদ গর্ভপাতের পরে একটা নবজাতকের জন্ম এবং সেক্ষেত্রে মায়ের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং একটি শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো দেখা উচিত আমরা খুব স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি দর্শকদের জানিয়ে দেওয়ার। আপনার কি কোনো পরামর্শ আছে পরিশেষে যদি আজকের দর্শকদের জন্য? পরামর্শ বলতে যেটা আমি বলতে চাই, অবশ্যই গর্ভধারণের যখন থেকে পরিকল্পনা করবে একজন কাপল, অবশ্যই ডাক্তারের পরামর্শ দিবে তারা। ডাক্তারের পরামর্শ নিবে এবং ডাক্তার যেভাবে বলে সে অনুযায়ী ফলো আপে যাবে রেগুলার, এবং কিছু অ্যান্টিনেটাল চেকআপ যেগুলো সেগুলো করবে। এবং
যে নরমাল ডেলিভারি যে ভীতিটা আমাদের দেশে, সেটা থেকে চাই যাতে মানুষ পরিত্রাণ পায়। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এবং ডাক্তারের রেগুলার ফলো আপে যখন তারা থাকবে, তখন দেখা যাচ্ছে এই ভীতিটা তাদের অনেকাংশেই কমে যাবে। এবং সেক্ষেত্রে কাছের মানুষদের অবশ্যই তাকে সাপোর্ট দিতে হবে, পাশে থাকতে হবে। হাজবেন্ড, মা, তাদের সবসময় তাদের সাপোর্ট দিতে হবে। তো এভাবে যদি তারা সাপোর্ট পেয়ে থাকে, এবং আমার মনে হয় যে সরকারি যে হসপিটাল গুলো আছে ওগুলাতে এই স্বাস্থ্য সেবা এবং এই বাচ্চাগুলা খুব সহজেই পৌঁছে দেওয়া হয় এবং নর্মাল ডেলিভারির জন্য সবাইকে ইনকারেজ করা হয়। তো আমি চাই যে সুস্থ এবং মাও সুস্থ থাক, বাচ্চাও সুস্থ থাক, সুস্থ মা এবং সুস্থ বাচ্চা যাতে হয়। সেক্ষেত্রে অবশ্যই একজন কাপল তাদের প্ল্যান ওয়াইজ একটা কনসেপশনে যাবে এবং প্ল্যান ওয়াইজ ডাক্তারের পরামর্শ মতো রেগুলার ফলো আপে থাকবে। সেক্ষেত্রে আমরা একটা সুস্থ মা এবং একটা সুস্থ বেবি পেতে পারি। অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের আলোচনা আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি নিঃসন্দেহে সো গুডের যারা ফেসবুক ফলোয়ার্স আছেন বা ইউটিউবে যারা জড়িত আছেন তারা উপকৃত হবেন। এবং দর্শকদের জন্য বলবো যে আপনারা যদি আজকের পর্ব থেকে কোনো ধরনের প্রশ্ন আপনাদের থেকে থাকে, সেই প্রশ্নগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই সেটাতে আপনাদেরকে রিপ্লাই দিবে। এবং পরবর্তী পর্বগুলোতে আসলে আপনারা কোন বিষয়গুলো দেখতে চান, আনতে চান, আপনাদের প্রয়োজনগুলো আমাদের ফেসবুক পেজে আপনারা জানাতে পারেন, ইনবক্সে জানাতে পারেন এবং সো গুডের সাথে আপনারা থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য।